ইতিহাস বদলে দেয়া লেকচার আজকে। মানে হচ্ছে আজকের লেকচারে যে টপিকগুলো পড়াচ্ছি এগুলো ইতিহাস বদলে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার লেখা আছে। মানে সেক্স তো গত ক্লাসে বলছি কি জিনিস, মানে তুমি কি মেল নাকি ফিমেল সেটাই হচ্ছে তোমার সেক্স, অন্য কিছু না। তো এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের মধ্যে আমরা যদি দেখতে পাচ্ছি হিমোফিলিয়া, রক্ত পড়ে আর কি বেশি বেশি। এই রোগটার ইতিহাস একটু বলি, তাহলে তোমরা টপিকটা পড়তে ইন্টারেস্ট পাবা। রানী ভিক্টোরিয়ার নাম শুনছো তো? আমাদের বাংলাদেশেও কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজ আছে একটা, রানী ভিক্টোরিয়ার নামে তৈরি। তো এই যে রানী ভিক্টোরিয়ার মনে হয় 9 জন বাচ্চা ছিল, তার মধ্যে 2টা মেয়ের মধ্যে হিমোফিলিয়ার জিন ছিল, গুপ্ত অবস্থায় ছিল। সেই হিমোফিলিয়ার জিন সেই মেয়ে 2টা থেকে এলিস আর ব্রিয়াটিস সম্ভবত এই দুজনের ছিল, তাদের বাচ্চার মধ্যে গেছে। তো ইংল্যান্ডের এই রাজ পরিবারের সাথে পরবর্তীতে আবার রাশিয়ান যে সাম্রাজ্য ছিল, জার সাম্রাজ্য, বলশেভিক বিপ্লবের আগ পর্যন্ত সেই জার সাম্রাজ্যের এক ছেলের বিয়ে হয়েছে। তো দেখো, মা হচ্ছে ইংল্যান্ডের রাজ পরিবারের, ব্রিটিশ রাজ পরিবারের, আর বাবা হচ্ছে রাশিয়ান রাজ পরিবারের। এদের যে বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা, অ্যালেক্সি নাম সম্ভবত ছিল, নাম মনে থাকে না আমার বেশি। অ্যালেক্সির মধ্যে গিয়ে হিমোফিলিয়ার গুপ্ত থাকে নাই, এই হিমোফিলিয়া প্রকাশ পেয়ে গেছে। এতদিন যাবত মেয়েদের মধ্যে যেহেতু রোগটা গুপ্ত অবস্থায় থাকতে পারে, ছেলেদের মধ্যে তো গুপ্ত অবস্থায় থাকবে না, তো তখন দেখা গেল যে এই ছেলের মধ্যে এই রোগটা প্রকাশ পেয়ে গেছে এবং কিছুতেই এই রোগের কোনো রকম চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। তখন হচ্ছে সেই রাশিয়ার এক রহস্যময়ী লোক রাসপুতিন, তোমরা হয়তো নাম শুনেছো তার, বা একটা গানও আছে তাকে নিয়ে, রা রা রাসপুতিন, ভুলে গেছি তারপরের লাইনগুলো। তো দেখো, এই যে রাসপুতিন চলে আসলো এবং অ্যালেক্সির কিছুটা চিকিৎসা সে করলো, রহস্যময়ী হিপনোসিসের মাধ্যমে চিকিৎসা করলো। তো আমরা জানি রাসপুতিন রাজ পরিবারে ঢোকার পর কিন্তু অনেক ঘটনায় রাশিয়াতে যে বিশাল একটা সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল, তার আগ পর্যন্ত কিন্তু বিভিন্ন ঘটনা পরিক্রমায় রাসপুতিনের অনেক ইনফ্লুয়েন্স ছিল। হাউএভার, তো এই রাসপুতিন কিন্তু হিমোফিলিয়ার চিকিৎসা করাতেই রাজ পরিবারে আসতে পেরেছিলেন এবং সেখান থেকেই তার যত ইনফ্লুয়েন্স আর কি তৈরি হয়। তো এভাবে আমরা বলতে পারি যে হিমোফিলিয়া রোগটা পৃথিবীর যে রাজনৈতিক ইতিহাস তার পিছনেও একটা ভূমিকা রেখেছে। আচ্ছা, তো সেক্স লিঙ্ক ডিসঅর্ডারটা আসলে কি এটা আমাদের বুঝতে হবে। এগুলো হচ্ছে সেক্স লিঙ্কড কয়েকটা ডিসঅর্ডারের নাম। তো সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের মেকানিজমটা কিরকম, কিভাবে এটা কাজ করে? আমরা জানি আমরা মানুষের ক্রোমোজোম কতগুলা ভাইয়া? মানুষের ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া। আমরা লিখি এইভাবে 44+XY, তাই না? অথবা 44+XX। এটা হচ্ছে ছেলেদের ক্রোমোজোম, এটা হচ্ছে মেয়েদের ক্রোমোজোম, তাই তো? তো দেখো, এই যে প্রথম 44টা ক্রোমোজোম যা আছে, এই ক্রোমোজোম গুলাকে আমরা বলি হচ্ছে অটোসোম। এদেরকে আমরা বলি কি ভাইয়া? অটোজোম। আর এই যে ক্রোমোজোম 2টা আছে, এদেরকে আমরা বলি সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমের আরো কিছু নাম আছে, যেমন সেক্স ক্রোমোজোমকে অ্যালোজোম বলা হয়, ইডিওসোমও বলা হয়, আমি গত ক্লাসে বলেছি তোমাদের। এখন দেখো, এই দুটার আসলে কাজটা কিরকম। তোমার যত দৈহিক বৈশিষ্ট্য আছে, সকল দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে হচ্ছে অটোজোম। অর্থাৎ তুমি দেখতে কেমন হবে, তোমার উচ্চতা কত হবে, তোমার গায়ের রং কি হবে, তোমার চোখের আইরিশের রং কি হবে, তোমার ভয়েস কি সুদিং হবে নাকি হার্শ হবে, তোমার হেয়ার কি স্ট্রেইট হবে না কার্লি হবে, এই সকল দৈহিক বৈশিষ্ট্য ভাইয়া অটোজোমের মধ্যে যে জিনগুলো রয়েছে তারাই নির্ধারণ করে। কিন্তু তুমি মানুষটা কি ছেলে হবা নাকি মেয়ে হবা, অর্থাৎ তোমার লিঙ্গ কি হবে, এই লিঙ্গ নির্ধারণ করে হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম কিন্তু তোমার লিঙ্গ নির্ধারণ করে না। তোমার অটোজোম দেখে বুঝবার উপায় নেই যে তুমি ছেলে নাকি মেয়ে।
কিন্তু তোমার সেক্স ক্রোমোজোমই ঠিক করে যে তুমি ছেলে হবা নাকি মেয়ে হবা, তোমার সেক্স কি হবে। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপশন, যে আমাদের দৈহিক বৈশিষ্ট্যগুলো অটোজোম দ্বারা নির্ধারিত হয়, আর আমাদের লিঙ্গ কি হবে সেটা সেক্স ক্রোমোজোম দ্বারা নির্ধারিত হয়। তো এটা আমরা জানতাম, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সেক্স ক্রোমোজোম শুধু লিঙ্গ নির্ধারণ করেই ক্ষান্ত হয় না বা থেমে যায় না, আরো দু একটা কাজও করে। তার মানে হচ্ছে ভাই দেখো, সেক্স ক্রোমোজোম তোমার লিঙ্গ নির্ধারণ করে, পাশাপাশি কয়েকটি দৈহিক বৈশিষ্ট্য, শুধু লিঙ্গ না ভাইয়া, কয়েকটি দৈহিক বৈশিষ্ট্য কিন্তু সেক্স ক্রোমোজোম দ্বারা নির্ধারিত হয়। বুঝছো কিনা? এমন না যে সেক্স ক্রোমোজোম তোমার বডিতে শুধু লিঙ্গ নির্ধারণই করে, এর পাশাপাশি কিছু দৈহিক বৈশিষ্ট্যেও এদের ইনফ্লুয়েন্স আছে। যেমন যেমন হচ্ছে এগুলো: লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি, রাতকানা, ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, টেস্টিকুলার ফেমিনাইজেশন, হাইপারট্রাইকোসিস, ডায়াবেটিস ইনসিপিডাস। এই রোগগুলো তোমার হবে কি হবে না সেটা সেক্স ক্রোমোজোমের হাতে, অটোজোমের হাতে না। কিন্তু তোমার অটোজোম পুরোপুরি ঠিক আছে, তারপরে তোমার হিমোফিলিয়া হয়ে যেতে পারে। তোমার অটোজোম পুরোপুরি ঠিক আছে, তারপরে তোমার ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি হয়ে যেতে পারে। কারণ এই রোগগুলো হওয়া না হওয়া অটোজোমের উপর নির্ভর করে না, এই রোগগুলো নির্ভর করে সেক্স ক্রোমোজোমের উপর। আমাদের মানুষে সেক্স ক্রোমোজোম আছে দু রকম, একটা হচ্ছে এক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে, দাঁড়াও, একটা হচ্ছে এক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। এই দুইটাই তো মানুষের সেক্স ক্রোমোজোম। এখন ভাইয়া দেখো, এক্স ক্রোমোজোম যেটা আছে এটা অনেক বড় সাইজের একটা ক্রোমোজোম, ছোট না কিন্তু। এক্স ক্রোমোজোম বিশাল একটা ক্রোমোজোম, এবং যেহেতু ও বিশাল একটা ক্রোমোজোম, তাই এখানে বেশ কিছু জিন থাকে, ভালো সংখ্যক জিন আছে, বেশ কিছু জিন থাকে। মানে হচ্ছে লিঙ্গ নির্ধারণ করার পাশাপাশি এ বেশ কিছু জিন ধারণ করে। কিন্তু ওয়াই ক্রোমোজোমের সাইজ হয় খুব ছোট, এবং যেহেতু ওয়াই ক্রোমোজোমের সাইজ খুব ছোট হয়, তাই লিঙ্গ নির্ধারণ ছাড়া সে আসলে তেমন কোনো জিন ধারণ করে না। তা আমরা বলতে পারি যে সামান্য জিন ধারণ করে, সামান্য কিছু জিন থাকে। আমি যদি টেকনিক্যালি বলতে চাই, তোমাদেরকে বলতে হবে যে এক্স ক্রোমোজোমে প্রচুর জিন আছে। এক্স ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ করা ছাড়াও আরো অনেক ধরনের জিন এক্স ক্রোমোজোমে থাকে। তবে ওয়াই ক্রোমোজোমে লিঙ্গ নির্ধারণ করা ছাড়া অন্য কোনো জিন থাকে না। আমি ধরে নিলাম যে আর কোনো জিন থাকেই না, যদিও আসলে সামান্য কিছু জিন থাকে, বাট আমি বোঝানোর সুবিধার্থে ধরে নিলাম ওয়াই ক্রোমোজোমে লিঙ্গ নির্ধারণ ছাড়া অন্য কোনো জিন থাকে না। এখন এখানে ঘটনা কি ঘটতেছে, আমি যদি তোমাদের একটা ডিজিজ দিয়ে বোঝানোর চেষ্টা করি, মনে করো হিমোফিলিয়া দিয়ে বুঝালাম। হিমোফিলিয়াতে আসলে হচ্ছেটা কি, কিভাবে হিমোফিলিয়া কাজ করতেছে। তো দেখো, মনে করো এখানে হচ্ছে আমি ধরলাম পুরুষ, এখানে আমি ধরলাম হচ্ছে মহিলা। এখন পুরুষের ক্রোমোজোম কিরকম হতে পারে দেখো, সেক্স অটোজোম তো সবার সেম, অটোজোম আমার এখানে আলোচনার বিষয় না, আমি শুধু সেক্স ক্রোমোজোমে ফোকাস করব। দেখো, ছেলেদের তো এক্স ওয়াই হবে, তাই না? এক্স ওয়াই। মেয়েদের হবে এক্স এক্স। আচ্ছা, তো ঘটনা হচ্ছে যে দেখো, একটা মানুষের, আমি তোমাদেরকে জেনেটিক্স যেভাবে পড়াই সেভাবেই পড়ানোর চেষ্টা করতেছি। দেখো, একটা মানুষের হিমোফিলিক হয়েই জন্ম নেওয়ার কথা, একটা মানুষের হিমোফিলিক হয়েই জন্ম নেওয়ার কথা, কিন্তু কিছু বিক্রিয়ার মাধ্যমে সে স্বাভাবিক হয়ে যায়। একটা মানুষের হিমোফিলিক হয়েই জন্ম নেওয়ার কথা, মানে রক্ত পড়তে শুরু করলে রক্ত পড়তে পড়তে সব রক্ত শেষ হয়ে যাবে, তার হিমোফিলিক হয়েই জন্ম নেওয়ার কথা,
কিন্তু তাকে যদি তুমি স্বাভাবিক করতে চাও একটা এনজাইম লাগবে, সেটা হচ্ছে এনজাইম এইচ ধরলাম, এইচ ফর যার হিমোফিলিয়া নাই। এবং এই এনজাইম এইচ তৈরি করবে কে? জিন এইচ। জিন এইচ থেকে এনজাইম এইচ তৈরি হবে এবং সেই এনজাইম এইচ যেই মানুষটার হিমোফিলিক হয়ে জন্ম নেওয়ার কথা ছিল তাকে স্বাভাবিকভাবে জন্ম দেবে। যেমন তুমি আমি, আমরা যারা ক্লাস করছি আশা করি সব কারোরই হিমোফিলিয়া নেই। তো কিন্তু ঘটনা হচ্ছে আমাদের কিন্তু হিমোফিলিক হিসেবেই জন্ম নেওয়ার কথা ছিল, তবে আমাদের এই জিন এইচ আছে বিদায় আমরা স্বাভাবিক হয়ে গেছি। এই জিন এইচ এর দুইটা অবস্থা সম্ভব, একটা হচ্ছে ক্যাপিটাল এইচ প্রকট, আর একটা হচ্ছে স্মল এইচ মানে প্রচ্ছন্ন। তো যাদের ক্যাপিটাল এইচ আছে তারা স্বাভাবিক হিসেবে জন্ম গ্রহণ করবে, আর যাদের ক্যাপিটাল এইচ নাই তারা হিমোফিলিক হিসেবে জন্মগ্রহণ করবে। এখন এই যে জিনটা জিন এইচ, যেটা তোমাকে হিমোফিলিক না করে স্বাভাবিক মানুষ হিসেবে জন্ম দেয়, সেই জিন এইচ কিন্তু অটোজোমে থাকে না, সেই জিন এইচ কিন্তু থাকে সেক্স ক্রোমোজোম গুলোতে। তো কথা হচ্ছে ভাইয়া, সেক্স ক্রোমোজোম আমরা দেখলাম আছে দু ধরনের, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই। এখন এক্স ক্রোমোজোম চাইলেই জিন ধারণ করতে পারে, কারণ ওর সাইজ অনেক বড়, ও একটা জিন ধারণ করে ফেলতে পারে। কিন্তু ওয়াই ক্রোমোজোমের সাইজ অনেক ছোট, তাই ও জিন ধারণ করতে পারে না। তার মানে দেখো, আমি তোমাকে বলছি যে এই এইচ জিনটা তোমাকে স্বাভাবিক মানুষ হিসেবে জন্ম দেয়, এই জিনটা থাকে সেক্স ক্রোমোজোমে। কোন সেক্স ক্রোমোজোমে? শুধু এক্স ক্রোমোজোমে। ওয়াই ক্রোমোজোমে তুমি কখনোই জিন এইচ কে পাবে না। জিন এইচ কে তুমি পাবে শুধুমাত্র এক্স ক্রোমোজোমে, কখনোই ওয়াই ক্রোমোজোমে পাবে না। তা দেখো, ছেলেদের যে দুইটা ক্রোমোজোম আছে এক্স ওয়াই, এর মধ্যে তুমি এই যে ক্যাপিটাল এইচ কে পাবা শুধুমাত্র এক্স ক্রোমোজোমে, ওয়াইতে কিন্তু কখনোই পাবা না, ওয়াই ফাঁকা থাকবে। তাহলে দেখো, এই এইচ ক্রোমোজোমটা করকম হতে পারে, ক্যাপিটাল এইচ অথবা স্মল এইচ। তাহলে দেখো এখানে একজন ক্যাপিটাল এইচ পেয়েছে আর একজন স্মল এইচ পাবে। দেখো ভাইয়া, যে ক্যাপিটাল এইচ পেয়েছে সেই মানুষটা হবে স্বাভাবিক, সে হবে কেমন ভাইয়া? স্বাভাবিক। আর যে স্মল এইচ পেয়েছে সে হবে হিমোফিলিক। তাহলে যেই পুরুষটা বা যেই ছেলেটা ক্যাপিটাল এইচ বহন করে সে স্বাভাবিক হবে, আর যেই মেয়েটা স্মল এইচ বহন করে যেই ছেলেটা স্মল এইচ বহন করে সে হিমোফিলিক হবে, কারণ তার এই বিক্রিয়াটা হবে না, সে হিমোফিলিকই থেকে যাবে। মেয়েদের বেলায় দেখো আবার ভাইয়া তিনটা কন্ডিশন। মেয়েদের কিন্তু ভাইয়া দুইটা এক্স ক্রোমোজোম থাকে, ছেলেদের এক্স ক্রোমোজোম একটা, সেই একটার মধ্যে হয় সে ক্যাপিটাল এইচ নেবে অথবা স্মল এইচ নেবে। কিন্তু মেয়েদের কাছে ভাইয়া তিনটা কন্ডিশন। দেখো, এমন হতে পারে যে এই ক্রোমোজোমটাও ক্যাপিটাল এইচ, এটাও ক্যাপিটাল এইচ, এমন হতে পারে এ ক্যাপিটাল এইচ আরেকজন স্মল এইচ, আবার এমন হতে পারে দুইটা, খুবই রেয়ার এই ব্যাপারটা, যে দুইটা এক্স ক্রোমোজোমেই স্মল এইচ। তো দেখো ভাইয়া, যদি এমন হয় দুইটা এক্স ক্রোমোজোমে ক্যাপিটাল এইচ, তাহলে আমি সেই মেয়েটাকে বলবো স্বাভাবিক মেয়ে। স্বাভাবিক, এখানে সুস্থ টার্মটা আমরা ইউজ করি না, স্বাভাবিক বলি, ঠিক আছে? আর যেই মেয়েটার একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ, সেই মেয়েটা কি হিমোফিলিক হবে না স্বাভাবিক হবে? বলো তো ভাইয়া, তোমাদের জেনেটিক্সের যে নলেজ আছে, যে কনসেপ্ট আছে, সেখান থেকে বলো যে একটা মেয়ের যদি একটা জিন হয় ক্যাপিটাল এইচ আর একটা হয় স্মল এইচ, তার কি হিমোফিলিক হবার কথা না স্বাভাবিক হবার কথা? আমি জানি আমার বুদ্ধিমান স্টুডেন্টরা ধরে ফেলছো, তার অবশ্যই স্বাভাবিক হবার কথা, কারণ একটা জিন থাকলে যা হয় দুইটা জিন থাকলে তাই হয়। তাহলে এই মেয়েটা কিন্তু ভাইয়া বাইরে থেকে দেখতে স্বাভাবিক লাগবে, সে স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করবে, কিন্তু ঘটনা হচ্ছে তার জিনোটাইপের মধ্যে কিন্তু একটা স্মল এইচ আছে। স্মল এইচ মানে হচ্ছে এই জিন যার থাকবে তার হিমোফিলিয়া হওয়ার চান্স আছে। তাই এই মেয়েটাকে আমরা বলবো হচ্ছে বাহক। এই মেয়েটা স্বাভাবিক এবং সুস্থ, এই মেয়েটা সুস্থ তবে বাহক, এ কিন্তু জিন বহন করতেছে, এর বাচ্চার মধ্যে রোগটা দেখা দিতে পারে। আর যদি খুব রেয়ার কন্ডিশনে এমন হয় যে একটা মেয়ে দুইটা জিনের মধ্যে দুইটা জিনই স্মল,
তাহলে আমি তাকে বলবো হচ্ছে সে হিমোফিলিক। তাই মেয়েদের পক্ষে হিমোফিলিক হওয়াটা খুবই টাফ। মেয়েদের দুইটা জিনই যদি ডিফেক্টিভ থাকে তাহলেই মেয়েটার হিমোফিলিয়া হবে, আদারওয়াইজ মেয়েটার হিমোফিলিয়া হবে না। এই জন্য এটাকে বলা হয় সেক্স লিঙ্ক ডিজিজ। কারণ এই যে ডিজিজটা এটা অটোজোমের সাথে জড়িত না, এটা সেক্স ক্রোমোজোমের সাথে জড়িত। এবং এই রোগগুলো কিন্তু ছেলেদের হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ ছেলেদের একটা জিনে সমস্যা থাকলেই রোগটা প্রকাশ পায়। মেয়েদের যদি রোগটা প্রকাশ পাওয়াতে চাও দুইটা জিনেই প্রবলেম থাকতে হবে। ক্লিয়ার ভাই ব্যাপারটা? এই জন্য সেক্স লিঙ্ক ডিজিজ গুলা ছেলেদের মধ্যে মাঝে মধ্যেই হয়, কিন্তু মেয়েদের মধ্যে এগুলো খুবই রেয়ার। মেয়েদের এই রোগগুলো হয় না বললেই চলে। ওকে, ক্লিয়ার ভাই সবাই ব্যাপারটা? এখন এই যে টপিকটা আছে, এই টপিক থেকে কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় সিকিউ কোশ্চেন আসে একটা, যে এই ধরনের ছেলের সাথে ওই ধরনের মেয়ের বিয়ে হলে বাচ্চাদের বা সন্তানদের হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কতটুকু, বাহক হওয়ার সম্ভাবনা কতটুকু। আসলে আমরা সেগুলো একটু চেকার বোর্ডের মাধ্যমে সলভ করি। তো দেখো, আমরা বিভিন্ন ধরনের ছেলের সাথে বিভিন্ন ধরনের মেয়ের বিয়ে দিব। তো মনে করো এখানে আমরা দেখাবো বাবা, বাবা, এখানে দেখাবো হচ্ছে মা। তো দেখো বাবা, তোমরা কি ধরনের বাবা চাচ্ছ? মনে করো আমি এমন একটা বাবা নিয়ে আসছি যেই বাবা হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক বাবা। তাহলে স্বাভাবিক বাবার ক্ষেত্রে ভাই কি হবে? এক্স ক্যাপিটাল এইচ আর ওয়াই, এটা হচ্ছে স্বাভাবিক বাবা। আর আমি একটা মা নিয়ে আসছি যেই মাটা হচ্ছে মনে করো তোমার বাহক। বাহক মানে হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ। এখন এদের চেকার বোর্ডটা সলভ করলে ভাই আসলে দেখি কি দাঁড়াচ্ছে। দেখো এই বক্সটা কি হবে, এই বক্সটা কি হবে, এই বক্সটা কি হবে, এই বক্সটা কি হবে। তাহলে 4 রকম সন্তান পাওয়া যেতে পারে। এদের মধ্যে এই সন্তানগুলো হবে কিরকম ভাইয়া বলতো? ছেলে। আর এই সন্তানগুলো হবে মেয়ে। এখন মেয়েদের 3টা কন্ডিশন হতে পারে। মেয়েরা চাইলে স্বাভাবিক হতে পারে, তারপরে মেয়েরা বাহক হতে পারে, মেয়েরা বর্ণান্ধ হতে পারে। হতে পারে 2 রকম, হয় স্বাভাবিক বা বর্ণান্ধ কেন লিখতেছি, হিমোফিলিক, হিমোফিলিক হতে পারে। দেখো ভাই, যে মেয়ে 2টা পাইছি আমরা, 2টা মেয়ের মধ্যে একটা মেয়ে হয়েছে স্বাভাবিক, আরেকটা মেয়ে হয়েছে বাহক। তাহলে 50% সম্ভাবনা আছে স্বাভাবিক হবার, 50% সম্ভাবনা আছে বাহক হবার। আর হিমোফিলিক হওয়ার সম্ভাবনা 0%। ছেলেদের বেলায় আসো, এই ছেলেটা হবে স্বাভাবিক আর এই ছেলেটা হবে হিমোফিলিক। তাহলে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা 50%, হিমোফিলিক হওয়ার সম্ভাবনা 50%। এভাবেই ভাইয়া তোমার পরীক্ষায় কোশ্চেনগুলো সলভ করতে হবে। যে তোমাকে বলে দেওয়া থাকবে যে একটি স্বাভাবিক পুরুষের সাথে একটি হিমোফিলিক বাহক মহিলার বিয়ে হলে বাচ্চাদের কি বিভিন্ন রকম হওয়ার সম্ভাবনা কত। তখন তুমি বলবা যে মেয়ে সন্তানদের স্বাভাবিক হওয়ার সম্ভাবনা 50%, বাহক হওয়ার সম্ভাবনা 50%, হিমোফিলিক হওয়ার সম্ভাবনা 0%। দেখো মেয়েরা কিন্তু হিমোফিলিক হচ্ছে না। আর ছেলে সন্তানদের স্বাভাবিক হওয়ার সম্ভাবনা 50%, হিমোফিলিক হওয়ার সম্ভাবনা 50%। ওকে ভাইয়া, তাহলে আমরা একটা কন্ডিশন সলভ করছি যে স্বাভাবিক পুরুষের সাথে বাহক মহিলার বিয়ে হলে বাচ্চারা কেমন হতে পারে। আমি তোমাদের একটা বাড়ির কাজ দেই, তোমরা সেটা করবা। সেটা হচ্ছে যে হিমোফিলিক পুরুষের সাথে বাহক মহিলার বিয়ে হলে, লিখে রাখো ভাইয়া সবাই খাতায়, হিমোফিলিক পুরুষের সাথে বাহক মহিলার বিয়ে হলে সন্তানদের স্বাভাবিক, বাহক, হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কত। বুঝছো তো ভাইয়া? হিমোফিলিক পুরুষের সাথে বাহক মহিলার বিয়ে হলে, এটা সলভ করে রাখবা সবাই। আচ্ছা, আমরা তো বেসিক বুঝে ফেলছি। এই ছিল হচ্ছে মেইন বেসিক। এটা হচ্ছে মেকানিজম দেখালাম। এখন কয়েকটা রোগের নাম রেখেছি, ওদেরকে নিয়ে একটু আলোচনা করি। যদিও আমি লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, ডুশেন মাসকুলার ডিস্ট্রফি নিয়ে
আগামী ক্লাসে ডিটেলস আলোচনা করব, কারণ এই 3টা রোগের ব্যাপারেই বইয়ে ডিটেলস আলোচনা করেছে। তো লাল সবুজ বর্ণান্ধতা আমরা জানি যে লাল আর সবুজ রঙকে আলাদা করে দেখতে পারে না। এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে অনেক বেশি হয়, মেয়েদের কম হয়। হিমোফিলিয়া হচ্ছে রক্ত পড়তে শুরু করলে রক্ত পড়া আর বন্ধ হতে চায় না। ডুশেন মাসকুলার ডিস্ট্রফি হচ্ছে শরীরের মাসেলগুলো আস্তে আস্তে শক্ত হয়ে নষ্ট হয়ে যায়, মানুষটা দেখা যায় 25 বছর বয়সের মধ্যেই মারা গেছে। রাতকানা, রাতকানা যদিও আসলে ভিটামিন এর অভাবে হয়, তবে একটা টাইপ আছে রাতকানার, যেই রাতকানাটা সেক্স লিঙ্কড, ওটা ছেলেদের হওয়ার সম্ভাবনা বেশি। রাতকানার অনেকগুলো টাইপস আছে ভাইয়া, তার মধ্যে একটা টাইপ আছে যেটা সেক্স লিঙ্কড। ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, ফ্র্যাজাইল এক্স সিনড্রোমে আসলে হয় কি ভাইয়া, এই লোকগুলোর যে ফ্র্যাজাইল মানে কি ভাইয়া, ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর, যেটা সহজেই ভেঙে যায়। এক্স বলতে বোঝানো হয়েছে এক্স ক্রোমোজোমকে। তো অনেক সময় দেখা যায় অনেকের এক্স ক্রোমোজোমটা মাইক্রোস্কোপের নিচে দেখতে ভঙ্গুর লাগে, ওই রোগটাকে বলা হয় ফ্র্যাজাইল এক্স সিনড্রোম। এবং ওই রোগে হয় কি, ওই রোগে আসলে ওই বাচ্চাটার মানসিক বিকাশ ঠিক মতো হয় না। দেখা যায় আইকিউ থাকে 65-র নিচে, 65-এর নিচে আইকিউ থাকে, এবং আমরা অনেকে দেখে অটিজম হিসেবে ডায়াগনোস করতে পারি, মানে বুদ্ধি টুদ্ধি কম হয় আর কি, বুঝতে পারে না সহজে। পিছনের কারণ হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ফ্র্যাজাইল এক্স সিনড্রোম। টেস্টিকুলার ফেমিনাইজেশন একটা তোমাদের আগ্রহের ব্যাপার এগুলো, যে টেস্টিকুলার ফেমিনাইজেশন জিনিসটা আসলে কি। টেস্টিকুলার ফেমিনাইজেশন জিনিসটা হচ্ছে, দেখো একটা বাচ্চার জন্ম হয়েছে এইভাবে, দেখো তার নিউক্লিয়ার সেক্সিংটা হচ্ছে এটা 44+XY। তুমি আমাকে বলো তো, এই লোকটা কি ছেলে নাকি মেয়ে? এই লোকটা অবশ্যই পুরুষ, তাই না? যার ওয়াই ক্রোমোজোম আছে সে কি ভাইয়া পুরুষ। কিন্তু ঘটনা হচ্ছে, দেখা যাবে ছোটবেলা থেকেই তাকে দেখে সবাই মেয়ে মনে করে, তার শারীরিক গঠন পুরোপুরি মেয়েদের মতো, বুঝছো কিনা? ভিতরে ভিতরে কিন্তু পুরুষ ভাইয়া, কিন্তু তার শারীরিক গঠন হচ্ছে মেয়েদের মতো। শরীরের গঠন দেখেই বোঝা যায়, তাই না, ছেলে নাকি মেয়ে। তো তার শরীরের গঠন মেয়েদের মতো পুরাপুরি, যে বিভিন্ন অঙ্গ মেয়েদের মতোই, কিন্তু ও কিন্তু আসলে পুরুষ। তো দেখা যাবে যখন তার বয়স মোটামুটি 13-14 বছর বয়স হয়েছে, আমরা তো কি এক্সপেক্ট করি যে একটা মেয়ের যে মেনস্ট্রুয়াল সাইকেল, বাংলায় রজস্রাব বলে, সেটা শুরু হওয়ার কথা, তাই না? যে একটা মেয়ের বয়স হয়েছে 14-15 বছর, অবশ্যই তার এতদিনে শুরু হয়ে যাওয়ার কথা মেনস্ট্রুয়াল সাইকেল, কিন্তু দেখা যাবে ওর মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে না। কারণ কি? কারণ ওর বডির ভিতরে ওই যে ইউটেরাস, ভ্যাজাইনা, জরায়ু, যোনি, ওগুলো কিছুই নাই। তার মানে দেখো ব্যাপারটা হচ্ছে, ও কিন্তু নিউক্লিয়াস, ওর যে সেল আছে, ওর সেল যদি তুমি মাইক্রোস্কোপের নিচে দেখো, দেখলে ওকে যে কেউ বলবে ও তো একটা ছেলে। কিন্তু ও যখন জন্ম হওয়ার পর আস্তে আস্তে বড় হচ্ছে, স্কুল কলেজে পড়তেছে, আমরা সবাই ওকে মেয়ে হিসেবে ট্রিট করতেছি, এবং ওর বাপ মাও ভাবতেছে হচ্ছে মেয়ে একটা। কারণ কয়জন বাচ্চারা নিউক্লিয়ার সেক্সিং করা হয়? আমারও তো করা হয় নাই। নিউক্লিয়ার সেক্সিং করা দরকার আছে নাকি? নাই তো। ছোটবেলা থেকেই ওর শারীরিক কাঠামো, স্কিন সব মেয়েদের মতো, এবং স্কিন অনেক সফট হবে ওর, সব মেয়েদের মতো, বা এক্সটার্নালি সে মেয়েদের মতো। কিন্তু যখন নিজেকে মেয়ে প্রমাণের বয়স হবে তার, তখন দেখা যাবে সে প্রমাণ করতে পারতেছে না, কারণ সে তো আসলে মেয়ে না। তার বডির ভিতরে যোনি, জরায়ু কিছুই নাই, জাস্ট বাহ্যিক স্ট্রাকচারটাই মেয়েদের মতো। এটাকে ভাই বলা হয় টেস্টিকুলার ফেমিনাইজেশন। এটা হরমোনাল কারণে হয়। হাইপার ট্রাইকোসিস, হাইপার মানে ভাইয়া বেশি বেশি, ট্রাইকো মানে হচ্ছে চুল। তো শরীর জুড়ে প্রচুর চুল থাকে আর কি, এটাও একটা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। ডায়াবেটিস ইনসিপিডাস, তোমরা জেনে থাকবে, ডায়াবেটিস মানে হচ্ছে বহুমূত্র রোগ, মানে বেশি প্রস্রাব করে। একটা ডায়াবেটিস তো আমরা পড়ি যে ডায়াবেটিস মেলাইটাস, ওটার আবার অনেকগুলো টাইপ আছে। আবার আরেকটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাসটা হয় অ্যাকচুয়ালি এডিএইচ হরমোনের অভাবে বা কার্যক্রমে যদি কোনো ঝামেলা থাকে। এডিএইচ হরমোন, আমরা জানি এডিএইচ হরমোন। এডিএইচ হরমোনের কাজ কি ভাইয়া? এডিএইচ হরমোনের কাজ হচ্ছে তোমার প্রস্রাব কমিয়ে দেয়া, প্রস্রাব কমায় দেয় এডিএইচ হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তো দেখা যায় অনেকের এডিএইচ ঠিক মতো তৈরি হয় না, বা ঠিক মতো তৈরি হলেও কাজ করতে পারে না, তখন সে বেশি বেশি প্রস্রাব করে। এডিএইচ হরমোনের অভাবের কারণে বেশি বেশি প্রস্রাব করতেছে। এডিএইচ থাকলে প্রস্রাব কম করত। এডিএইচ না থাকলে দেখো মানুষ দিনে ইউজুয়ালি
1.5 লিটার প্রস্রাব করে। যদি এডিএইচ না থাকে সে প্রস্রাব করবে 2.5 লিটার, বেশি প্রস্রাব করে ফেলবে। এটা তো বহুমূত্র বা ডায়াবেটিস, এটাকে ডায়াবেটিস ইনসিপিটাস বলা হয়। তো ডায়াবেটিস ইনসিপিটাসের অনেকগুলো টাইপস আছে, তার মধ্যে কিছু কিছু টাইপে দেখা যায় সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য দেখা যায়, যে ছেলেদের বেশি হয় কিন্তু মেয়েদের বেশি হয় না। এছাড়াও ভাইয়া বইয়ে আরো কিছু বংশগতীয় রোগের নাম বলছে যারা সেক্স লিঙ্ক নয়, এগুলোর নামগুলো একটু দেখে নিবা। ডাউন সিনড্রোম, ওই যে আমির খানের সিনেমা হলো না সিতারে জমিন পার, ওইখানে হচ্ছে ডাউন সিনড্রোমের রোগী দেখা গেছে, ওটাও একটা বোকাশোকা ধরনের হয় মানসিক ব্যাধি। সিস্টিক ফাইব্রোসিস নিয়ে আমি তোমাদের সাথে আগে আলোচনা করেছি, সিকেল সেল অ্যানিমিয়া নিয়ে আলোচনা করেছি, থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা করেছি, হাংটিংটন ডিজিজ এটা নিয়ে আলোচনা করি না, এটা একটা নিউরোমাস্কুলার ডিজিজ আর কি, হাত পা কাঁপাকাঁপি করে, ঝাঁকুনি করে। পার্কিনসন ডিজিজ এটা বয়স বেশি হলে হয়, এটা অনেকটা পার্কিনসন বয়স্ক লোকের হয় আর কি, পিল রোলিং বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকে। হাউএভার এই রোগগুলা কিন্তু হচ্ছে জেনেটিক ডিজিজ, কিন্তু সেক্স লিঙ্ক না। সেক্স লিঙ্ক না মানে হচ্ছে সেগুলো ছেলেদের যে পরিমাণে হয় মেয়েদের একই পরিমাণে হয়, কিন্তু যেগুলো সেক্স লিঙ্কড আছে তাদের পিছনে কাজ করে এক্স আর ওয়াই ক্রোমোজোম, এবং এই রোগগুলা ছেলেদের তুলনায় মেয়েদের অনেক কম হয়, হয় না বললেই চলে। এই হচ্ছে ভাই আমাদের সেক্স লিঙ্ক ডিজিজের আলোচনা। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ওই যে লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো।